শুরুটা হয় একটা ছোট যাত্রীবাহী প্লেন থেকে, যেটা আমেরিকা যাচ্ছে। তখন এক যাত্রী অবাক হয়ে জানতে চাই কেন তাদের ফ্লাইটের রুট পরিবর্তন করা হয়েছে। এখানে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট তাকে ব্যাখ্যা করে তাদের আসল রুটের আবহাওয়া খুব খারাপ, তাই পাইলট নিজে সিদ্ধান্ত নিয়ে রুট পরিবর্তন করেছে এবং এখন তারা অ্যামাজনের উপর দিয়ে উড়ে যাবে। যেহেতু এই ফ্লাইটে কেবল 8 জন যাত্রী আছে, তাই তারা রুট পরিবর্তন নিয়ে খুব একটা ভাবেনি। কিন্তু একটু এগোতেই পুরো প্লেন আচমকা কাঁপতে শুরু করে। পাইলট লক্ষ্য করে যে হঠাৎ করে তাদের জিপিএস সিস্টেম আর কাজ করছে না, এমনকি কোনো কন্ট্রোল প্যানেলও চলছে না। পাইলট দ্রুত মূল ঘাঁটি থেকে সাহায্য চাওয়ার চেষ্টা করে, কিন্তু তার এই চেষ্টাও ব্যর্থ হয়, কারণ রেডিও কমিউনিকেশন ডিভাইসও কাজ করছে না। তবে অদ্ভুতভাবে পাইলট আগে থেকে এমন কিছু ঘটতে পারে বলে সন্দেহ করেছে। সে প্লেনটাকে নিরাপদে ল্যান্ড করানোর চেষ্টা করতে করতে নিজের ফোন দিয়ে একটা শেষ ভিডিও বার্তা রেকর্ড করতে থাকে, যে প্লেনের মধ্যে যেসব বড় বড় সিক্রেট লুকিয়ে আছে তা দেখেই তার আগে থেকে এমন দুর্ঘটনার আন্দাজ করা উচিত ছিল। এখন প্লেন আরো নিচে নেমে জঙ্গলের দিকে পড়তে থাকে, যেখানে পাইলট কোনো মতে পাহাড়গুলোকে এড়িয়ে গাছের ডালপালা ব্যবহার করে প্লেনের গতি কমানোর চেষ্টা করে, যাতে ক্র্যাশের ধাক্কা কম হয়। আর কয়েক কিলোমিটার টেনে নিয়ে যাওয়ার পর শেষমেশ প্লেন থেমে যায়। এখানে প্লেনে থাকা সব 8 জন যাত্রী নিরাপদে থাকে, কিন্তু ফ্লাইট অ্যাটেন্ডেন্ট যে সিট বেল্ট পরেনি সে প্লেনের আঘাতে ঘটনাস্থলেই মারা যায়। এখন যাত্রীরা ভয় পেয়ে নিজেদের মধ্যে আলোচনা শুরু করে যে তাদের এখন কি করা উচিত। তারা নিশ্চিত হয় যে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ছাড়া অন্য কারো থেকে বড় কোনো আঘাত লাগেনি, তাই 2 জন যাত্রী দ্রুত ককপিটে গিয়ে পাইলটের অবস্থা দেখতে থাকে। কিন্তু সেখানে দেখা যায় কিছু গাছের ডাল পাইলটের বুকের মধ্যে ঢুকে গেছে, তবুও সে তখনও জীবিত ছিল। তাই তারা পাইলটকে ধীরে ধীরে সিটটাকে সরানোর চেষ্টা করে, যাতে সে ভালোভাবে নিঃশ্বাস নিতে পারে। ঠিক তখনই হঠাৎ প্লেনের বাহির থেকে আগুন লাগার শব্দ হয়, যার ফলে সব যাত্রী দ্রুত প্লেন থেকে বের হয়ে আসে আর সে আগুন নেভানোর চেষ্টা করে, কারণ যদি পুরো প্লেন পুড়ে যায় তাহলে উদ্ধারকারী দল আসা পর্যন্ত তারা থাকবে কোথায়। কিছু সময় পরে যখন পরিস্থিতি শান্ত হয়, তখন 8 জন যাত্রী সবাই একসাথে হয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করতে থাকে, কিভাবে পাইলটের রুট পরিবর্তনের পর তারা অ্যামাজনের কোনো গভীর অঞ্চলে এসে পড়েছে। এছাড়া কারো সেলফোনে কোনো সিগন্যাল আসছে না, মানে এই ঘন জঙ্গলে স্যাটেলাইট ফোন ছাড়া বাইরে কারোর সাথে যোগাযোগ করা বা সাহায্য চাওয়া সম্ভব নয়। এই জঙ্গল শত শত মাইল জুড়ে বিস্তৃত, তাই হেঁটে বের হওয়ার তো প্রশ্নই আসে না। এদিকে বাইরের কেউ জানে না যে তারা এখানে জঙ্গলে আটকে আছে, তাই কেউ তাদের উদ্ধার করতেও আসবে না। এখন 8 জন যাত্রীর মধ্যে একজন, যার নাম জ্যাক, সে সবার পরিচয় জানতে চায়, যাতে তারা একে অপরকে জানার পর মিলেমিশে সিদ্ধান্ত নিতে পারে যে তাদের সবার আগে কি করা উচিত। জ্যাক নিজের পরিচয় দিয়ে বলে যে সে একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে ইনভেস্টিগেটর হিসেবে কাজ করছে, যাতে মানুষ ইন্স্যুরেন্স সংক্রান্ত প্রতারণা করতে না পারে। আর সে এখন নিজের একটা কেস শেষ করে আমেরিকায় ফিরে যাচ্ছে। তারপর আরেকজন যাত্রী নিজের নাম বলে কেভিন, সে পেশায় একজন ডাক্তার। সে বলে কয়েক বছর ডাক্তারি করার পর এখন সে মেডিকেল ইকুইপমেন্ট বিতরণের ব্যবসা শুরু করেছে। এই কারণে সে তার নতুন কোম্পানির জন্য ডিল সম্পূর্ণ করে আমেরিকায় ফিরে যাচ্ছে। ডাক্তার কেভিন এখানে পাইলটকে দেখে বুঝে নেই যে তার ভোকাল কর্ডে আঘাত লেগেছে, তাই সে কথা বলতে পারছে না। আর সে হলো এখানকার একমাত্র পাইলট যে তাদের এখান থেকে বের করে নিয়ে যেতে পারবে, তাই তাদের যেভাবেই হোক তাকে বাঁচাতেই হবে। এখানে তৃতীয় যাত্রী ক্রিস্টি নামের একটা মেয়ে বলে যে সে প্রায় বিভিন্ন দেশে ভ্রমণ করে এবং তার ভিডিওগুলো সে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। এবারও সে ঘুরতে গেছে অন্য একটা দেশে, তবে নিজের অতীত সম্পর্কে প্রশ্ন করা হলেও সে কিছুই বলে না। এখানে চতুর্থ যাত্রী হলো কার্লোস নামের একজন রেসলার, যে মূলত মেক্সিকোর বাসিন্দা, তবে এখন একটা ফাইটিং কম্পিটিশনের জন্য এই ফ্লাইটে করে সে আমেরিকায় যাচ্ছে। এরপর একটা তরুণ দম্পতি ডন এবং অ্যামি, তারা বলে তারা তাদের নতুন বিয়ের পর হানিমুনে বেরিয়েছে। অবশেষে আছে একটা মধ্যবয়সী দম্পতি ডেভিড এবং লিসা, তারা মূলত আমেরিকার একটা ছোট শহরে একটা হোটেল চালায়, তবে এখন ডেভিডের হার্ট সার্জারির জন্য বাইরে যাচ্ছে। এভাবে 8 জন যাত্রী একে অপরের সম্পর্কে মোটামুটি জেনে নেই। এদিকে তাদের সঙ্গে আছে আহত পাইলট, যে এখন কিছু বলার অবস্থায় নেই। তো জ্যাক সবার উদ্দেশ্য বলে যে তাদের সবার প্রথমে প্লেনের সমস্ত খাবার এবং পানি একত্র করে রেশন হিসেবে ভাগ করা উচিত, যাতে তারা বুঝতে পারে তারা কতদিন টিকে থাকতে পারবে। তারা দেখে প্লেনের খাবার ও পানি সর্বোচ্চ মাত্র 3 দিন চলবে। এরপর জ্যাক বলে যেহেতু জঙ্গলে বৃষ্টি বা ঝড় আসলে তাদের প্লেনের ভেতর আশ্রয় নিতে হতে পারে, তাই মৃত ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে তারা প্লেনের বাইরে বের করে কিছুটা দূরে সরিয়ে রাখতে হবে, যাতে প্লেনের ভেতরে জায়গা থাকে। এখন শুরুতে তারা এই ছোট কাজগুলো শেষ করে, আর এখন তাদের এখান থেকে বের হওয়ার পরিকল্পনা করতে হবে। তখন জ্যাক এবং বাকি সবাই আহত পাইলটের কাছে জানতে চাই যে তার প্লেনে কি কোনো স্যাটেলাইট ফোন আছে কিনা, যার মাধ্যমে তারা বাইরে সাহায্যের জন্য যোগাযোগ করতে পারে। এছাড়া এই প্লেন কিভাবে তার মূল রাস্তা ছেড়ে এই জঙ্গলে এসে পড়েছে, প্লেন কোনো খারাপ আবহাওয়া ছাড়াই এখানে ক্র্যাশ হয়ে গেল কেন। পাইলট কিছু বলার চেষ্টা করে, মনে হচ্ছে সে কোনো সিক্রেট জানে, কিন্তু কথা বলতে না পারায় সে কিছুই বলতে পারে না। জ্যাক তখন বলে যেহেতু কেভিন একজন ডাক্তার, তাই সেই জন্য পাইলটের চিকিৎসা করে, কিন্তু কেভিন তখনই তা অস্বীকার করে, কারণ পাইলটকে বাঁচাতে হলে তার সার্জারি করতে হবে। আর এখন জঙ্গলের মধ্যে তার কাছে কোনো সার্জারি যন্ত্রপাতি বা ওষুধ কিছুই নেই। এই অবস্থায় সার্জারি করলে বরং পাইলট আরো দ্রুত মারা যাবে, তাই সবাই সিদ্ধান্ত নেই যে এখন পাইলটের সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিকে লিসা প্লেন থেকে খাবার এনে সবার মাঝে অল্প অল্প করে ভাগ করে দেয়, আর খাবার খাওয়ার পর সবাই একটা নতুন আশা নিয়ে বের হওয়ার কথা ভাবতে থাকে। তখন ক্রিস্টির নিকটবর্তী একটা পাহাড়ের দিকে তাকিয়ে বলে কে জানে যদি তারা উপর দিকে উঠে তাহলে হয়তো মোবাইলে কোনো সিগন্যাল পাওয়া যাবে।